আমাদের সাথে আজকে টলি কথার আড্ডায় আবারও পেয়ে গেছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে। ওয়েলকাম টু টলি কথা। একদমই, সবাইকে অনেক অনেক নমস্কার, আমার কৃতজ্ঞতা, তোমাদের ভালোবাসা। ঋদ্ধিদি আমাদের খুব কাছের, তাই জিও বাংলাতে আমরা বারবারই ঋদ্ধিদিকে পেয়ে যাই, কারণ ভীষণ ভালো লাগে ঋদ্ধিদির সাথে বারবারই আড্ডা দিতে। এত স্পষ্টবাদী একজন মানুষ। দিদি, এই সময়টা কেমন কাটছে বলো এখন? মানে আমার কাজের ক্ষেত্রে সময়টা না পারিপার্শ্বিক সবকিছু নিয়ে? কাজ, পারিপার্শ্বিক সবকিছু নিয়ে। পারিপার্শ্বিক আমরা যেভাবে আছি কেউই বোধহয় খুব একটা ভালো নেই। সব কিছু আমাদের মেনে নিয়ে বলতে হয় যে ওই যে নীলকণ্ঠ, মানে বিষ গিলে গিলে বাঁচতে হচ্ছে। হ্যাঁ, কাজের ক্ষেত্রে ওই জন্য আরও বেশি কাজে মন দেওয়াটা খুব দরকার। বিশেষ করে আমি তো কাজের মধ্যেই থাকি। আমি একটা ওয়ার্কহোলিক পার্সন। আমি আমার কাজ, আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা, আমার স্টুডেন্টস এবং আমার অনুষ্ঠান, এর মধ্যেই নিজেকে পুরোটা আমি ডুবিয়ে দিয়েছি, যার জন্যে কোনো নেগেটিভিটি অতটা আসতে পারে না। আর আমি যেই দেখি কোনো টক্সিক মানুষজনের সাথে আমার মানে সঙ্গ হচ্ছে, আমি সেখান থেকে দৌড় মারি, কারণ আমি টক্সিক ব্যাপারটা নিতে পারি না। হ্যাঁ দিদি, তোমার কাজ আমরা সবসময় দেখেছি তুমি একটু অন্যরকম ভাবে ভাবো। গান নিয়ে সবসময় তুমি হয়তো অনেকের থেকে ভাবনা চিন্তা তোমার একটু আলাদা। যেটা তোমার রিসেন্টলি একটা প্রোগ্রাম হয়ে গেল ত্রিবেণী সঙ্গম, যে কবিদের হয়তো কোথাও গিয়ে আমরা একটু কম গুরুত্ব হয়তো দিয়ে ফেলছি, সেখানে আমরা হয়তো রবীন্দ্রনাথকেই বেশি গুরুত্ব দিই, এরকম তোমার মনে হয়েছে কোথাও গিয়ে? হয়তো সেই বিষয় নিয়ে একটু জানতে চাইবো। বাঙালি জাতি খুবই মানে ঐতিহ্যময় একটি জাতি, এবং নীরশ্রী চৌধুরী বলে গেছিলেন একটা কথা, বিখ্যাত পণ্ডিত নীরশ্রী চৌধুরী, যে বাঙালি হচ্ছে খুব আত্মঘাতী বাঙালি। তার একটা বই আছে, এবং আত্মবিস্মৃত জাতি। কালকে কি হয়েছে আমরা পরশুদিন মনে রাখি না, কিন্তু অনেক জাতি কিন্তু নিজেদের সংস্কৃতি নিয়ে চলতে ভালোবাসে, রাখে। তারা তাতে কোনোভাবেই নিজেদের মানে মনে করে না যে আমরা ছোট হয়ে গেলাম বা আমরা পিছনে পড়ে গেলাম। কিন্তু বাঙালির এটা একটা নিজস্ব বৈশিষ্ট্য। বাঙালি নিজেদের খুব শ্রেষ্ঠ মনে করে, কিন্তু কালকের কথা পরশু ভুলে যায়। তাদের একটা না সবসময় একজন ঠাকুর লাগে, কুলুঙ্গিতে রেখে দেওয়ার মতো একটা আইকন, বাঙালির আইকন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, রবি শঙ্কর, এরা প্রচণ্ড গুণী মানুষ, এবং সারা পৃথিবীময় এদের গুণ, এদের ব্যক্তিত্ব, এদের কাজ সারা ফেলেছে, সারা দিয়েছে, এবং আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক এরা। কিন্তু তার বাইরেও কিন্তু আরও অনেক মানুষ কাজ করে গেছেন, কাজ করে যাচ্ছেন। কেউ হয়তো প্রতিষ্ঠা পেয়েছেন, কেউ হয়তো পাবলিসিটি পেয়েছেন, কেউ হয়তো পাবলিসিটি পাননি। আমার কাজ, আমার চিরদিনই মনে হয়, যেহেতু আমি ইতিহাস পড়াতাম একটি কলেজে, এবং আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটাও যথেষ্ট ভালো, যেহেতু আমার মা বাবা দুজনেই পড়াশোনার জগতের লোক, আমাকে মেরে পিটে পড়াশোনা করিয়েছে, সেই জন্য আমার সবসময় একটা মনে হয় যে যারা আমাদের কাজের ক্ষেত্রে একটু পাশে সরে আছেন, সমাজের ক্ষেত্রে যারা অবহেলিত, তাদের নিয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। সেই ভাবনা থেকেই আমি রেড লাইট এরিয়ার ছেলে মেয়েদের নিয়ে কাজ করি। সেই ভাবনার থেকেই আমি এই যে অপেরা করি, এখন দেশে বিদেশে ডিরেকশন দিচ্ছি, এখানে কাজ করছি। যেসব মহিলা অভিনেত্রীরা রেড লাইট এরিয়া থেকে এসেছিলেন, যাদের সঠিক পিতৃ পরিচয় ছিল না, অথচ তারা নিজেদের তৈরি করেছিলেন, সেলফ গ্রুমড, সেই সব মানুষদের নিয়ে কাজ করতে ভালো লাগে। রবীন্দ্রনাথের গান আমি ইজিলি গাইতে পারি, এবং শিখেছি আমি শ্রীমতী মায়া সেন এবং ডক্টর শৈলেন দাসের কাছে, এবং কিছুদিন বাণীদির কাছে, বাণী ঠাকুরের কাছে। এবং রবীন্দ্রনাথের গান আমাকে আমার শ্রোতারা বলেন যে আমি কেন আরও বেশি গাই না, এবং আমি গাইলে হয়তো এখানকার পশ্চিমবঙ্গের প্রথম 3 জন শিল্পীর মধ্যেই আমার জায়গাটা শুধু রবীন্দ্রনাথের গানেই হতো, কারণ আমার শিক্ষাটা খুব ভালো রবীন্দ্রনাথের গানে। কিন্তু আমার মনে হয় যে আমি তাদের বলি যে আমার না বাকি 3 কবি খুব দুঃখী। এই এতটা 26 বছর হলো, 26 বছর তাদের হাত ধরে পথ হাঁটছি, কি আরও আগের থেকে, আমরা তো শ্রোতাদের সামনে 26 বছর এসেছি, তারও আগের থেকে এই গান শিখে যাচ্ছি কৃষ্ণা চট্টোপাধ্যায়, মঞ্জু গুপ্ত, সুশীল চট্টোপাধ্যায়, এদের কাছে। এই যে পথ হাঁটাটা, তার সাথে আমার মেধা, আমার শিক্ষা মিশিয়ে আমি যদি ছেড়ে দিই, আমি যেভাবে এই বিষয়কে পুনর্জীবিত করেছি সারা পৃথিবীর বুকে বাংলাভাষী মানুষের কাছে, তার সাথে পুরাতনী টপ্পা আছে, নিধুবাবুর টপ্পা, পুরাতনী বাংলা গান, বাংলা থিয়েটারের গান, সেই জিনিসটা পুরো আবার নষ্ট হয়ে যাবে। কারণ আমার ইচ্ছেই
এবং আমি অনেকটাই সচেষ্ট হয়েছি এটা নিয়ে একটা গুরুকুল তৈরি করার, যেখানে ছাত্রছাত্রীরা পরে আমার রিলেসের মতো আমার যারা প্রথম সারির ছাত্রছাত্রী তারা সেই ব্যাটনটা নিয়ে এগিয়ে যাবে, মানে আমার মৃত্যুর পর বা আমার বৃদ্ধ বয়সেও জায়গাটা যাতে নষ্ট না হয়। এটাই আমার ভাবনা, আমি এই ভাবনাতেই কাজ করি সমষ্টিগতভাবে, মানে আমি কেন্দ্রিক ব্যাপারটা আমার মধ্যে কম, যদিও আমি একমাত্র সন্তান, কিন্তু ওই ছোটোবেলায় মা সবার সাথে মিলেমিশে বড় করেছে, কাজিনদের সাথে, সেজন্য আমার মধ্যে হিংসি, এইটা দেবো না, ওই শাড়িটা দেবো না। আমার ছাত্রীরা এসে সব আমার শাড়ি নিয়ে নিয়ে পরে চলে যায়, আমি খুশি মনে তাদের আমার ওয়ার্ড্রোব খুলে তুমি খুশি হই। আমরা অফ ক্যামেরাও কথা বলছিলাম, অনেক কিছু নিয়েই আমাদের কথা চলছিল, যে এই যে এত শিল্পী আমরা শুনতে পাই যে হয়তো কাজের অভাবে বা কোনো কারণে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, হয়তো আগের দিনে একটা শো করেছেন, পরের দিন তারা আত্মহত্যা করছেন, এই জিনিসটা এত বাড়ছে কেন? ওই যে প্রথম কথা, একাকিত্ব। আমার যেটা আমার বুদ্ধি দিয়ে আমি বিচার, না আমি তো মনোবিদ নই, কিন্তু আমি ভাবি সব কিছু নিয়ে খুব ভাবি, হয়তো ভাবাটা আমার রোগ একটা। আমাদের প্রথম কথা, আমরা ভীষণ একা, আমাদের কোনো বন্ধু নেই। আমার বন্ধু ছিলেন ছোটোবেলার থেকে আমার মা, আমার মায়ের সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম। এখন আমার বন্ধু আমার সন্তান, তার সাথে আমি প্রচুর কিছু শেয়ার করি, এবং আমার একজন দুজন বন্ধু আছে তারা কোনো দিন আমার হাত ছাড়বে না, তারা কিন্তু এই জগতের মানুষ নয়, কিন্তু তারা আমাকে বিশ্বাস করে, বিশ্বাসের জায়গাটা নেই, কোনো বন্ধু নেই, আর একাকিত্ব। এই যে জায়গাটা তৈরি হয়েছে না, এবং আমরাই ধীরে ধীরে এটাকে তৈরি করেছি। আমি ভেবেছিলাম যে কোভিডের পরে হয়তো মানুষের মন মানসিকতা একটু ভালো হবে, কিন্তু দেখলাম আরও খারাপ হয়েছে। কারণ কোভিডে এত মানুষের মৃত্যু হয়েছে, তারপর ভাবলাম যে হয়তো মানুষ ভাববে যে আমি কদিনের জন্য পৃথিবীতে আছি, কেন এত হিংসি, তো দেখলাম আরও খারাপ হয়েছে। আর আমি তো কর্মফল বিশ্বাসী মানুষ, কারণ আমি একটু ওল্ড স্কুলিংয়ের মানুষ এইসব বিশ্বাসের দিক থেকে। হয়তো আমি আধুনিক পোশাক আশাক পরছি, হ্যাঁ ছবিও তুলছি হয়তো সেরকমভাবে, কিন্তু আমার মানসিকতাটা একটু রক্ষণশীল এবং আমি একটু পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। সেটা হয়তো আমার মায়ের আমাকে বড় করার ভালো ফলও বলতে পারো, খারাপ ফলও বলতে পারো। আমি খুব কর্মফলে বিশ্বাসী মানুষ, আমি মনে করি আমি যা করব সেটা আমাকে এই জীবনেই দিতে হবে। সুতরাং সেই ভয়ের চোটেই আমি হয়তো কারোর সাথে কিছু ভীতিজনক কিছু করতে পারি না। এই যে একাকিত্ব, এই যে শিল্পীদের প্রত্যেকের জিনিস আমি ছিনিয়ে নেব, কিভাবে ছেনাবো, কিভাবে ওকে, মানে আমাদের বাংলা ভাষায় বলে, খুব খারাপ ভাষা, কাটি করা, এই কাটি করব। একটা জিনিসটা ভাবা খুব উচিত যে আমার যদি বর্ধমান অবধি যাওয়া এই যে কপালে থাকে, আমি না মেরে কেটেও আসানসোল অবধি যেতে পারবো না। এই ভাবনাটা কিন্তু এখন কেউ ভাবে না। ও কেন পাচ্ছে, ওই কারণে পাচ্ছে, ও কেন পাচ্ছে, ওই এজেন্ডাতে পাচ্ছে, ও সে কেন পাচ্ছে, কিন্তু তার খাটনি, তার লড়াই, তার গুণটাকে সাইড করে দিচ্ছে। আমার কথা, কেন তোমরা এত টক্সিক কেন? সে তার খাটনিতে যেভাবেই হোক না কেন, তার একটা স্কিল আছে, সে হয়তো গানটা ভালো করছে, সে হয়তো স্টেজটা ভালো নেয়, তারপর তার নেটওয়ার্কিং ভালো, সেটা কেন নিজে করতে পারছো না? অক্ষমের ঈর্ষা, আর কিছুই না। আমরা অনেকক্ষণ অনেক ভারী ভারী কথা বলছি, একটু গান শুনে নি। হ্যাঁ, যেটা গানটা খুব মানে এক্ষুনি গুনগুন করছিলাম, অতুল প্রসাদ সেনের খুব সুন্দর একটি গান। কথাটা হচ্ছে, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাই। অপূর্ব, মানে এত বছর আগের একটা লেখা, এখনো আমাদের কাছে, এই যে বলি না আমরা পুরনো, একেবারেই পুরনো হয় না এখনো। কোনো পুরনো নয়, তাহলে সেই অর্থে রবীন্দ্রনাথও পুরনো, কালকে যেটা কেউ লিখেছে সেটাও পুরনো। আমরা নিজেরাই একটা তকমা দিই, পুরাতনী, অমুককে একটা সনাতনী, অমুককে একটা, মানে এই জাজমেন্টগুলো কেন আমি করি? কালকেই আমি আমার ক্লাসে বলছিলাম, আমাকে বলছিল যে শাড়ি পরে রবীন্দ্রনাথ, আমি না, শাড়ি পরে যে রবীন্দ্রনাথের গান গাইতে হবে এই নিয়মটাকে তৈরি করলো। আমি এখন জিন্স পরে রবীন্দ্রনাথের গান গাইবো না, কারণ আমাকে শ্রোতা প্রথম থেকেই দেখেছে শাড়ি পরে উঠতে।
হঠাৎ করে আমি যদি জিন্স পরে রবীন্দ্রসঙ্গীত গাই বা পঞ্চকবির গান গাই বা পুরাতনী গান গাই, আমাকে সবাই বলবে বুড়ো বয়সে পাগল হয়ে গেছে, অনেকে অ্যাকসেপ্টই করবে না। কিন্তু নতুন যে ছেলেটি বা মেয়েটি এসে কাজ করছে, তাকে গায়ে ঢাকা দিয়ে শাড়ি পরে, মানে এই নিয়মটা কেন? তার মানে কি তার গানের প্রতি শ্রদ্ধা নেই বা গুরুর প্রতি শ্রদ্ধা নেই? আমার খুব প্রিয় একজন ছাত্রী প্রথম আমার কাছে যখন ক্লাসে আসে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি আমাকে কি প্রতিদিন শাড়ি পরে আসতে হবে? কারণ আগে যেখানে শিখতো শাড়ি পরে গায়ে ঢাকা দিয়ে যেতে হতো। বললাম কেন, তোমার গুরুই পারলে হাফ প্যান্ট পরে বসে থাকে আর তুমি আমার কাছে শাড়ি পরে আসবে? মানে এই যে হিপোক্রেসিটা, আমি হয়তো ক্লাসে হাফ প্যান্ট পরে বসে থাকি না, কিন্তু আমি সব রকম পোশাকই পরি, দেশে হোক বিদেশে হোক। তাহলে আমার কেন আমার স্টুডেন্টের সাথে এই হিপোক্রেসিটা থাকবে? হ্যাঁ, আমি যদি সবসময় শাড়ি পরে ওইভাবে চলি তাহলে তো ঠিক আছে, কিন্তু আমি নিজের জীবনে যেটা যাপন করছি না, আমি চাপিয়ে দিচ্ছি যে ছোট বলে তাদের উপরে এগুলো, এটা আমার মতে আমি এটা করি না, আমি এটা করবো না। আমি বলি আমি হচ্ছে আমেরিকান প্রফেসর। হ্যাঁ, আমি তোমার সাথে জিন্স পরে গল্প করবো, কাজ করবো, সেই জায়গাটায় আমি চাইবো যে 100% তুমি কমিটেড থাকো। সেখানে যদি তুমি ট্যাপও করো, ঘর থেকে বের করে দেবো। কিন্তু তার বাইরে সবাই বন্ধু, আমরা শেয়ার করবো। বাচ্চা আমার ইনফ্যাক্ট অনেক ছোট ছেলে মেয়েদের সাথে প্রচুর বন্ধুত্ব হয়, কারণ আমার মধ্যে রিজিডিটির ব্যাপারটা কম, আমি খোলা মনের। যার জন্য আজকে আমি অপেরা করতে পারছি। আমি এই বয়সে এসে 50 বছর বয়সে এসে নিজেকে ভেঙে চুরে স্টেজে মানে অভিনয়, তারপর ডান্স থিয়েটার ফরম্যাটে নাচের ব্যাপার, এই ব্যাপারগুলো আমি কোনোদিন নাচ শিখিনি। আর আমি খুবই জড়তা আমার মধ্যে একটা ছিল। আগে যখন আমি প্রথমে গান গাইতাম, আমি ভয়ের চোটে গানটা গিয়ে কোনো রকমে নেমে যেতাম, একটা কথাও বলতে পারতাম না। আমি ভাঙতে 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 নিজেকে এই জায়গায় এনেছি। এটাই তো একটা মানুষের জার্নি, একটা শিল্পীর জার্নি। সেখান থেকে তুমি ইন্টারন্যাশনালিও পৌঁছে গেছো। হ্যাঁ, এই যে আমি যাচ্ছি ইউকেবিসি, মানে লন্ডনে বিশাল বড় একটা অনুষ্ঠান হয় বঙ্গ সম্মেলনের মতো, তাদের প্রথম দিনের অনুষ্ঠান ডিরেকশন দিতে, অপেরা করছে তারা, আমি ডিরেকশন দেবো। আমি আস্তে আস্তে ডিরেকশনে চলে গেছি। মানে আমার ব্যক্তিগত ধারণা, একটা সার্টেন এজের পরে শিল্পীদের নতুন নতুন শিল্পী তৈরি করা দরকার, উচিত। সবসময় আমার ছেলে আর মেয়েকে আমি প্রমোট করব আর আমার ভালো স্টুডেন্টরা পিছনে মুখ লুকিয়ে বসে থাকবে, এইটা আমি মানে এটা আমার কাছে সঠিক লাগে না। থ্যাংক গড যে আমার ছেলে এই জগতে আসেনি, সুতরাং বেঁচে গেছি। হয়তো সে এলে আমাকেও সেটা করতে হতো, আমি তো টেস্টেড নই, তাই না? সুতরাং এইভাবেই আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে যাব। আমার অনুষ্ঠান, আমার গান, আমার লেখাপড়া, আমার ছাত্রছাত্রীদের সাথে, আমার সন্তানের সাথে। সবসময় তুমি নতুনদের জায়গা দিতে চাও। হ্যাঁ, আমি সবসময় নতুনদের জায়গা দিতে চাই, একদমই। আমি তাদের ঠেলে ঠেলে এনে গান গাওয়াতে চাই। আমি দুটো গান কম করব, কিন্তু তোমরা গাও। যদি ভালো না গাও, পরের বার আবার তৈরি হবে, আবার পরে সুযোগ পাবে। এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি, একটা মানে খোলা মানসিকতা, এবং সেখানে কোনো ব্যাপারে নেপোটিজম না রাখার। মানে আমাকে যদি কোটি টাকাও দেয়, সে আমাকে দিয়ে গান গাওয়াবে, সে যদি গান গাইতে পারে না, হবে না সেটা। আমার ছেলেও যদি গান গাইতো, সে যদি একটা মিডিওকার আর্টিস্ট হতো, তার থেকে আমার কোনো স্টুডেন্ট বেটার গায়, আমি স্টুডেন্টকে দেবো। আমি ছেলেকে বলেই দিতাম, তোমার এখানে হবে না, আর তোমার যদি মনে হয় যে তোমার মা এখানে তোমার প্রতি অবিচার করছে, তুমি অন্য ক্লাস, অন্য জায়গায়, অন্য গুরুর কাছে ভর্তি হতে পারো। আমি খুব স্পষ্ট মানুষ বৈশালী, সেটা একদিকে আমার যেমন ভালো, একদিকে আবার খারাপও। এই যুগে স্পষ্ট মানুষদের ক্ষেত্রে খুব সমস্যা। চারিদিকের পৃথিবীতে যে একটা চলছে, এবং তুমি দেখবে তোমার কাছের সম্পর্কগুলোও দূরের হয়ে যাবে সেখানে। তোমার বাড়িতে যারা থাকে তারাই তোমাকে সহ্য করতে পারবে না, কারণ তুমি তোমার স্পষ্টতা তারা যে কতটা মুখোশধারী সেগুলো সব প্রমাণ করে দেবে। একদমই একদমই তাই। স্পষ্টবাদী হওয়া বোধহয় খুব সমস্যারই আছে। দিদি, এই যে বিদেশের কথা আমরা বলছিলাম যে তোমার গান বিদেশের মাটিতে যাচ্ছে, বিদেশিরা কতটা অ্যাকসেপ্ট করছে এই তোমার পঞ্চকবির গান? বিদেশিদের আমি তো প্রচুর, মানে এনএবিসিতেও যাই, এনএবিসি একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। বিদেশি মানে লোকেরা যদি আমার সাথে তোমার সাথে কোনো কানেকশন না আসে, তাদের কোনো ইন্টারেস্ট বাংলা কোনো গান নিয়ে কিছু নেই। অনেক সময় আমরা মানে বিদেশিদের দেখি, কেউ হয়তো কোনো ইন্ডিয়ান মেয়ে একটা বিদেশি বিয়ে করেছে বা ইন্ডিয়ান ছেলে বিয়ে করেছে, তারা হয়তো বাঙালি সমাজে নিয়ে আসছে অনুষ্ঠান শোনাতে। আর আরেকটা কিছু হয় যে অনেক বাঙালি ছেলে মেয়েরা যারা হয়তো ওখানকার কোনো ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, কোনো একটা ধরো সায়েন্স পড়াচ্ছে বা ফিজিক্স পড়াচ্ছে, তারা একটা বিদেশি ছেলে মেয়েদের নিয়ে একটা টিম করলো, একটা গানের টিম। তারা হয়তো সেই ছেলেটি হয়তো কলকাতায় থাকতে গান শিখেছে, ভালো গান করে,
তারা এক একটা কিন্তু মিউজিক্যাল ট্রুপ বা মিউজিক্যাল একটা ডিপার্টমেন্ট মতো তৈরি করে। এবং যেহেতু আমার একটা একাডেমিক্স আছে, আমি একটা কলেজে চাকরি পড়াতাম এবং আমার মানে খুবই ভালো একাডেমিকের রেজাল্ট, আমি উচ্চ মাধ্যমিকের মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, অনার্সে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস। এবং আমার এটা ভালো বলে আমি অনেক সময় কিন্তু অনেক বিদেশের ইউনিভার্সিটিতে এই পঞ্চকবির গান, মানে 5 পোয়েটস অফ বেঙ্গল বা পুরাতনী গান বা ড্রামা মিউজিক অফ বেঙ্গল, এগুলো নিয়ে আমাকে লেকচার দিতে ডাকা হয়। এবং তখন তাদের ওই লেকচার ডেমনস্ট্রেশন টাইপের, আমি হয়তো কিছু বলি, আমার একজন ইন্টারপ্রেটার থাকে এবং গানগুলো তারা হয়তো শেখে। যেমন নজরুলের গান কিছুদিন আগেই শিখলো, শুকনো পাতার নুপুর পায়। কয়েকদিন আগে আমি তাজিকিস্তানে গেলাম, ইন্ডিয়ান এম্বাসির কাজে ওরা ডেকেছিল। আমার 25শে বৈশাখের খুব বড় অনুষ্ঠান নিজের ছিল এবং পঞ্চকবিও ছিল, 5 পোয়েটস অফ বেঙ্গল। এবং তাজিকিস্তান তো তাকে রাশিয়ার অধ্যুষিত ছিল, এখন সেটা রাশিয়ার থেকে ওরা ভেঙে বেরিয়ে গেছে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। তাজিক ছেলেমেয়েরা এবং আফগান ছেলেমেয়েরা আমার আন্ডারে কিন্তু রবীন্দ্রনাথের গান তার ওয়ার্কশপ করলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমরা কেউ ভাষা জানি না, কারণ ওরা হিন্দিও জানে না, ইংলিশও জানে না, একটা দুটো হিন্দি ভাঙা ভাঙা বলতে পারে, কিন্তু ওই আর কি সুরের তো একটা নিজস্ব ভাষা আছে, একটা জগৎ আছে। সেইখান থেকে তারা আমার সাথে গাইলো এবং তাজিক মিউজিশিয়ানরা আমার সাথে প্লে করলো। এবং গানগুলো ব্লেন্ডিং, এই যে মানে এই যে বলে যে ওয়ার্ল্ড মিউজিক ডে, কি নিজের দেশে ওয়ার্ল্ড মিউজিক ডে তো হয় না, এই যে বিভিন্ন দেশের মিউজিশিয়ানরা যখন এসে আমার গানকে এনহ্যান্স করছে, বা অন্য ভাষাভাষী মানুষরা পৃথিবীর, যারা হিন্দিও জানে না ইংরেজিও জানে না, তারা আমার দেশের কবিকে জানছে, এটাই আমার মনে হয় ওয়ার্ল্ড মিউজিক। এবং আমি খুব ভালো লাগে আমার এগুলো করতে, এবং আমি খুবই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং আমার গুরুদের কাছে কৃতজ্ঞ যে আমি এমন এমন কিছু সুযোগ পেয়েছি যেটা হয়তো আমার সমসাময়িক বা আমার থেকে জুনিয়র বা আমার থেকে সিনিয়র সেরকম কোনো শিল্পীরা পাননি। এটা হয়তো আমি অনেক সুযোগ পাইনি, অনেক কিছুভাবে আমাকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু আবার এমন এমন সুযোগ আমি পেয়েছি। আমি আনন্দ পুরস্কারে গান গেয়েছি, আমার জেনারেশনে আমি একজন শিল্পী আমার যে আনন্দ পুরস্কারে গান গেয়েছে, এবং এই বিষয়কে আনন্দ পুরস্কারে নিয়ে গেছি দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ এবং যতীন্দ্রনাথ ঠাকুরের গান, যেখানে ওদের কিন্তু ন্যাশনাল লেভেল থেকে সব আসেন, বালমুরলী কৃষ্ণন, শুভা মুদগল, রশিদ খান, এরা ওদের সিঙ্গার। সেটা আমি মনে করবো যে এটা আমার খুবই, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি পেয়েছি। এই যে আমি ইন্ডিয়ান এম্বাসিতে এরকম এখন ধারাবাহিকভাবে এত কাজ করতে, এটা একটা খুব হাই প্রোফাইল কাজ, কিন্তু ওই আমার যেহেতু একটা পড়াশোনা আছে, আমার গানের প্রেজেন্টেশন আছে, গানের গলা কেমন সেটা বলছি না, সেটা শ্রোতারা বুঝবেন, নিজের সম্পর্কে এটা, কিন্তু ওই যে সবগুলো নিয়ে প্রেজেন্ট করতে তারা পেরেছে, এটা আমি বললাম যে আমি এভাবেই কাজ করি, এভাবেই কাজ করে যাব। দিদি, রিসেন্টলি তোমার সোশ্যাল মিডিয়া যেহেতু ফলো করি আমরা মানে তো সোশ্যাল মিডিয়া ফলো করতে করতে দেখছিলাম যে কঙ্কনা সেন শর্মা আর অপর্ণা সেনের সাথে তোমার ছবি, ওনাদের সাথে কোনো কাজ আসছে? এমনিতে আমি অপর্ণা সেনের খুবই ফ্যান। ওনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ, মেয়ে, জীবন দিয়ে তার প্রচুর ভাঙচুর হয়েছে, অন্য মানুষ হলে সে ধসে যায়, কিন্তু নিজেকে তিনি পজিটিভ রেখেছেন। তার কাজ, তার চেহারা, তার গেট আপ, তার 80 ঊর্ধ্ব বয়স, এখনও তাকে দেখলে অসাধারণ লাগে। এবং কঙ্কনা সেন শর্মা অত্যন্ত গুণী মানুষ, বম্বের নিরিখে ওখানে যেরকম সুন্দরী এবং শারীরিকভাবে তাদের সৌন্দর্য, কঙ্কনা সেন শর্মা কিন্তু সেইটা নেই, কিন্তু খুব সেরিব্রাল, অসম্ভব সুন্দর অভিনয় করেন এবং প্রচুর পড়াশোনা করে। ওদের সাথে ভালো কাজের একটা সম্ভাবনা আছে, ক্রমশ প্রকাশ্য। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এতক্ষণ যে আলোচনা হলো, আমার তার বাইরে একটা প্রশ্ন খুব মনে হচ্ছে প্রশ্নটা করতে, সেটা হচ্ছে যে এই যে তুমি এত শিক্ষিত, তুমি গান নিয়ে এত পড়াশোনা করেছো, তোমার মনে হয় না যে রিয়েলিটি শোতে কোনোদিন জাজ হয়ে যেতে? না, রিয়েলিটি শোটা আমার খুব আনরিয়াল লাগে, যেটাই জীবনে আনরিয়াল, আমি যদি ভুলক্রমেও সেইখানে কখনো গেছি বা পদক্ষেপ নিয়েছি, আমি সেখানে সরে গেছি সেখান থেকে। রিয়েলিটি শোতে আসলে আমার মনে হয় না সেখান থেকে শিল্পী তৈরি হয়, বরং ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করা হয়, এটা আমার ব্যক্তিগত মত। হয়তো শিল্পী অনেকে এসেছেন, আমাদের শ্রেয়া ঘোষাল এসেছেন, অরিজিৎ সিং এসেছেন, কিন্তু তারা যদি রিয়েলিটি শো নাও থাকতো তারা আসতেনি, তাদের সেই ট্যালেন্ট ছিল, তাদের সেই পরিশ্রম ছিল। কিন্তু রিয়েলিটি শো আমার কেন জানি না মনে হয়
নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করে, একটা অ্যাটিটিউড তৈরি করে, সিনিয়রদের খুব একটা সম্মান দিতে শেখায় না। নিজেদের সম্পর্কে তাদের অনেক অনেক উচ্চ ধারণা, তারা কিন্তু কোনো লড়াই করেনি। যে মানুষ লড়াই করে তার জমিটা শক্ত করেছে সেই জমিটা অনেক দিন থাকে, নড়বড়ে হয় না। না আমাকে মানে আমি রিয়েলিটি শোয়ে কখনোই কোনো, অনেক জায়গায় তো অনেক রকম হয়, আমি পছন্দ করি না খুব একটা যাওয়ার, আমি সাপোর্ট করি না এই বিষয়টাকে। তুমি তো সবসময় কাজের মধ্যে থাকতেই ভালোবাসো, অনেক আমি রকমের কাজ এক্সপেরিমেন্ট পাগল করতে মানুষ। ভালোবাসো। কি কি কাজ আসতে চলেছে এরপর? সামনে তো একটা আমরা স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা বলে পঞ্চকবির গানের একটা উৎসব করছি, তাতে পুরনো যারা প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে নতুন ছেলে মেয়েদেরও সুযোগ দেওয়া হবে। তারপরে আমার অ্যানুয়াল আসছে, এবার খুব বড় করে আমরা অন্যভাবে ভেবেছি। বিদেশের আমার কিছু কাজকর্ম আছে, অ্যানুয়ালটা আমরা নভেম্বরে করবো খুব সম্ভবত। সামনে একটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কন্যগড়ে, ওখানকার পৌরসভা একটা অনুষ্ঠান করাচ্ছেন, খুব ওটাও একটা অন্য ধরনের অনুষ্ঠান করছি, মানে একটু হাটকে অনুষ্ঠান। আর এবার আমার অ্যানুয়ালে এমন বিষয় নিয়ে ভাবছি যার স্ক্রিপ্ট করবেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এবং সেটা একেবারেই মানে যেমন কমার্শিয়াল হবে তেমনি তার একটা একাডেমিক ভ্যালুও থাকবে। এবং আমার বন্ধুবান্ধবরা তো আমার সাথে কাজ করে, আমি খুব স্বচ্ছন্দ, যেমন দেবদূত আছে, রিচা আছে, কনিনিকা আছে, জিতু কামাল, হ্যাঁ এই মানে ওইভাবে একটা টিম করে, অভিরূপ আছে, ও তো ছোটো ভাই, ও তো বন্ধু নয়। এইভাবে আমরা কাজটা করার চেষ্টা করি বা করব। আর আমার ইচ্ছা আছে একটা চঞ্চলকে নিয়ে একটা কাজ করা। চঞ্চলও আমার খুব ভালো বন্ধু, চঞ্চল চৌধুরী, এবং ও খুব গুণী মানুষ, যেমন অভিনেতা তেমনিও ভালো সিঙ্গার। আমার সাথে গত বছর শিকাগোতে ওর সাথে এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আমার একটাই সমস্যা ওর ক্ষেত্রে, যে আমাদের একটু ভিসা প্রবলেম হয়ে যায়। মানে আমাদের এখানকার লোকজন এমন যে হয়তো আমাদের কাজ হলো, ভিসাটা পেলো না, আসতে পারলো না, তখন ভাবে মিথ্যে কথা বলেছি। কিন্তু আমার একটা কাজ, আমার দুজন মানুষকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা, এটা আমার জীবদ্দশাতে। একটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, তার সাথেও আমার কথা অ্যাটলান্টিক সিটিতে সমুদ্রের ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ হয়েছিল, আমাকে পুরো পায়ে হাত দিয়ে আমি ভেবেছি ও তো হিরো, ও তো আমাদের গানের লোকদেরকে চিনবে, বলে আপনি হচ্ছেন একটা কাল্ট, আপনাকে আমি প্রণাম করতে চাই। এই ধরনের মানে কী হয়, ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছ থেকে এই ধরনের রিকগনিশন পেলে মনে হয় কি যে আমি মনে হয় ভুল পথে চলিনি, আমার চলাটা হয়তো ঠিকই আছে। হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা কাজ করার খুব ইচ্ছে, এবং চঞ্চলের সাথে একটা কাজ করার খুব ইচ্ছে, দেখি ঈশ্বর কী করেন। আর পিউয়ের সাথে একটা কাজ করার ইচ্ছা, পিউয়ের গান আমার খুব ভালো লাগে। মানে আমি আজ পর্যন্ত যতজনের গান শুনেছি, আমার পিউয়ের গান, পিউ এবং মধুবন্তী বাগচি বম্বেতে থাকেন, তাকে আনাটা হয়তো বেয়ার করাটা আমার পক্ষে খুব কঠিন, যার জন্য আমি গুলজার সাহেবকে নিয়ে কাজ করতে পারিনি। কিন্তু পিউ তো কলকাতায় থাকে, পিউ একটা অসাধারণ শিল্পী, অসাধারণ। এবং সেই এমন শিল্পী মানে এই প্রজন্মের, যে নিজের টার্মসে কাজ করে। আমি লাস ভেগাসে বঙ্গ সম্মেলনে আমি দেখেছি যে ও তো প্রথমবার গেছে বঙ্গ সম্মেলনে। আমি বলছি এই কারণে যে এইসব মানুষদের আপনারা চিনুন, শুধু তেলা মাথায় তেল ঢালাটা উচিত নয়। পিউ মুখার্জি, আমি দেখলাম যে সে ক্লাসিক্যাল গাইছে, ঠুংরি। বঙ্গ সম্মেলনের ক্লায়েন্টালটা হলো একেবারেই খুবই ঘুরছে ফিরছে, গান শুনছে, চলে যাচ্ছে, শাড়ি কিনছে, গয়না কিনছে, ছেলের বিয়ের করছে। হ্যাঁ, মানে ওই ধরনের ক্লায়েন্ট, বসে থাকা ক্লায়েন্ট নয়, সব শ্রোতা। ও তাদের ঠুংরি শোনাচ্ছে, পরিচিত গান দুটো চারটে করেছে। আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি ঠুংরি গাইলে, বলে শুনুক না শুনুক, আমি তো আমার সাবজেক্ট গাইব। এই যে একটা শিল্পীর ব্যক্তিত্ব, একটা বয়সে অনেক কম, আমার তখন তাকে এত ভালো লেগেছিল না, মানে আমার তার প্রতি একটা রেসপেক্ট আছে, যে সত্যি যদি আমি আমার এই সাবজেক্টটা শিখেছি আমার গুরুর কাছে, যেমন টপ্পা, শুনুক না শুনুক আমি একটা টপ্পা গাইব, সেটা আমার গুরু চণ্ডীদাস, শ্রী চণ্ডীদাস মালের প্রতি আমার একটা প্রণাম, অর্ঘ্য। এটা কজন শিল্পীর আছে? শুধু স্রোতে গা ভাসিয়ে যাচ্ছে আর মানে শুধু সকাল থেকে ফোন ঘোরাচ্ছে, কজন শিল্পী এইভাবে ভাবতে পারে? সুতরাং সে আমার থেকে বয়সে ছোট হোক, বয়সে বড় হোক, যে শিল্পী বা যে মানুষ এটা ভাববে, তাকে আমি সবসময় শ্রদ্ধা করব।
থ্যাংক ইউ সো মাচ দিদি, আবারও আমাদের মধ্যে আসার জন্য এবং এতক্ষণ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। দিদির সাথে কথা বলতে তো বরাবরই ভালো লাগে, আর এই এত কাজ আসছে আবার সেসব নিয়ে তো আড্ডা হবেই। আজকে আপাতত চরে কথার আড্ডাটা এখানেই শেষ করা যাক। আর আপনাদের কেমন লাগলো আড্ডাটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, রাগ করবেন না, গান শুনেই শেষ করব। আর এরকম আরও অনেক চরে কথার আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার চরে কথায়। এবার গান শুনে নেব। এখনকার পরিবেশের জন্য একটা গান করি। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতনে রে পান্থনিকেতন। জাগাও পথিকে, জাগাও পথিকে, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন।